নবদিনের সূচনায় এক অদ্ভুত আনন্দের অনুভূতি নিয়ে প্রভাতবেলার যখন সূর্য উঠে আকাশে নতুন রঙের ছটা ফেলে তখন প্রকৃতি এক নতুন জীবনের মতো সজীব হয়ে ওঠে। পাখিরা গানে গানে তাদের দিন শুরু করে, আর বাতাসে ভেসে আসে মিষ্টি শীতলতা। চারপাশে ছড়িয়ে পড়ে স্নিগ্ধ আলো, আর দিনের প্রথম রশ্মি পৃথিবীকে আলোকিত করে তোলে। মানুষের মধ্যে একটা নতুন আশা, নতুন সম্ভাবনা, নতুন স্বপ্নের অনুভূতি জাগ্রত হয়। নবদিনের সূচনা প্রকৃতির সঙ্গে মানুষের জীবনে নতুন এক শক্তি এবং প্রেরণা নিয়ে আসে। আজকেও ফজরের নামাজ আদায় করেছে আদনা। অ্যালার্ম সেট করে সময় করে উঠে অজু করে পাশের মসজিদে নামাজ আদায় করেছে। আজকে ইনান শেখের সাথে দেখা হয়েছিল মসজিদে। আদনানকে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় দেখে তেমন একটা প্রতিক্রিয়া দেখাননি তিনি, বরং এড়িয়ে গেছে। সবাই মিলে সকালের নাস্তা খেতে বসেছে। আজকে ইলমা সবার জন্য কফি বানিয়েছে। ফাইজা রুটি ভাজি জুস খেলেও ইলমার বানানো কফি ছুঁয়েও দেখেনি। তাতেও সে আমার মন খারাপ আসেনি। তার বাবা ইনান শেখ কফি খেয়েছে মানে ইলমা আর কিছু লাগবে না। খাবার টেবিলে তারেক মাহমুদ তৃপ্তিকে জিজ্ঞেস করে, তোমার রেজাল্ট দিবে কবে? তৃপ্তি প্রত্যুত্তর করে, 4-5 দিন পর। ইনান শেখ ইলমার দিকে তাকান। ইলমা তখন কফিতে চুমুকি দিচ্ছিল। ইলমার দিকে নজর সরিয়ে আদনান দিকে তাকায় ইনান শেখ। সে খুবই ভদ্র ছেলের মতো নাস্তা করছে। কফি একবার শেষ করে আরেকবার নিয়েছে, যেটা ইনান শেখের চোখ এড়ায়নি। এতই যখন কফির স্বাদ লেগেছে তাহলে একটু প্রশংসা তো করুক। কিন্তু আদনানের মতিগতি বোঝা মুশকিল। গতকাল থেকে ইনান শেখ চিন্তিত। আদনানকে যেমন আগাগোড়া খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন, তেমনি ইলমার আচরণ লক্ষ্য করেছেন। কিন্তু দুজনের হাবভাব আগের মতোই। ইনান শেখ ধরে নিয়েছেন দুজনের গভীর জলের মাছ। তার চোখে ধুলো দেওয়ার চেষ্টাই করছে। তার ধারণা চিন্তার্থে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। ইলমা যেহেতু কলেজ নেই, সেজন্য নাস্তা সেরে ঈশিতাকে কাজে হেল্প করার জন্য উদ্যত হয়। তৃপ্তি টেবিল গোছানোর কাজে ইনান শেখ মেয়েকে ডাকেন। ইলমা বাবার ডাক শুনে লিভিং রুমে আসে। আদনান সোফায় বসে ইনান শেখকে পর্যবেক্ষণ করছে। ইলমা আসতে ইনান শেখ চোখ দিয়ে ইশারা করে রুমে যেতে। ইলমা মাথা নাড়ায়। নিজের রুমে যেতে ইনান শেখও পেছন দিয়ে প্রবেশ করে। আদনান চিন্তিত ভঙ্গিতে বসে আছে, দেওয়াল ঘড়িতে সময় দেখছে। প্রায় 20 মিনিট পর ইনান শেখ ইলমার রুম থেকে বেরিয়ে আসে। ইনান শেখের মুখ থমথমে, ইলমার মুখটা গম্ভীর এবং কালো করে রেখেছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে কথা হয়েছে বা ইলমাকে বকাঝকা করা হয়েছে টাইপের ব্যাপার। আদনান ফুসকুচকে তাকায়। ইনান শেখ ইলমাকে ধমকানো বা বকা দেওয়ার লোক না, তার মেয়ে, তার চোখের মধ্যমণি। কিন্তু হঠাৎ কি এমন হলো, কি এমন বললো যে ইলমার মুখে অমাবস্যার রাতের ন্যায় আতর্কণি আসলো? আদনান আজকে ভার্সিটি যায়নি। উঠে নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ভাবছে সেদিন রাতের কথা। আদনানের ঘুম ভাঙতে দেখে তার রুমে বিছানার পাশে একটা চুলে বসে ঘুমাচ্ছিল ইলমা। সরু লম্বা চুল সারা পিঠময় ছড়িয়ে ফ্লোরে ছোঁয়া ছোঁয়া অবস্থা। ইলমার ঘুমন্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আদনান। শ্যামবর্ণ মুখশ্রীতে কি এমন জাদু ছিল যে আদনান নজর ফেরাতে কষ্ট হয়ে পড়েছিল। যেন মনে হচ্ছিল এই শ্যামকন্যার ঘুমন্ত নিষ্পাপ মুখটা সারা জীবন চোখের সামনে থাকুক। আদনানের হৃদয়ে শান্তি তার প্রেমিক নারী। একটা টুলে বসে রাতে ঘুম যাওয়া কতটুকু শান্তিদায়ক আদনানের জানা নেই। এদিকে হাতের ব্যথা, তার অবস্থা খারাপ, তার উপর উঠেছে জ্বর। কিভাবে ইলমাকে খাটে শোয়াবে? কিন্তু সে তো পুরুষ মানুষ। ইলমার মতন 1.5 ব্যাটারি ওজনের মেয়েকে কোলে তুলে খাটে শোয়ানো যাবে না। আদনান শোয়া থেকে উঠে বসে, ইলমাকে পাশে গাটি ওয়ার্ড্রোপের সামনে যায়। তার ওয়ার্ড্রোপে একটা এক্সট্রা কম্বল ছিল, সেটা বের করে আনে। নিজের ব্যবহৃত কম্বলটা কাউচে রাখে। এক নজর ইলমার দিকে তাকায় আদনান। তার চুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর। আদনানের ইচ্ছে করছে চুলগুলো নিয়ে নাড়াচাড়া করার। সারা জীবন শর্ট হেয়ারের মেয়ে দেখে এসেছে সে। ইলমা অন্য সব মেয়েদের থেকে সত্যি আলাদা। তার চালচলন, পোশাক আশাক, চুল, ভদ্রতা, তেজ, পার্সোনালিটি আলাদা। আদনান নিজের ফোনটা হাতে নেয়। হোম স্ক্রিনে ইলমার সেদিন অবন্তীর গায়ে হলুদে তোলা খোলা চুলের ছবি, আর লক স্ক্রিনে ইলমার একটি ছবি, শাড়ি পরা। ছবিটাতে বাচ্চা ইলমাকে দেখা যাচ্ছে। তখন ইলমা ষোড়শী কন্যা ছিল। আদনান লুকিয়ে ছবিটা তুলেছিল নিজের পাগলামির কথা ভেবে। মৃদু হাসে আদনান। এগিয়ে আসে ইলমার সামনে। যেহেতু ডান হাতটা কাটা, বাম হাতে মৃদু শক্তি আছে, সেই জন্য ইলমাকে বাম হাত দিয়ে পাজা করে কোলে তুলে নেয়। ডান হাতের শক্তি কম ব্যবহার করেছে। খাটে শুয়ে দিয়ে কম্বল জড়িয়ে দেয়। নিজের দুর্বল শরীরটা নিয়ে কাউচে শুয়ে পড়ে আদনান।
এক পা ফ্লোরে পড়ে আছে তার, হাত একটা বুকে গোছা, আরেকটা কপালের উপর দেয়া। খারাপ লাগছে না, তবে বেডে ঘুমানোর মতন আরাম কোথাও নেই। কিন্তু একদিনের জন্য একটু স্যাক্রিফাইস করাই যায়। ভাবনা ছেড়ে উঠে লিভিং রুমে আসে আদনান। তৃপ্তি বা ইলমা কাউকেই দেখা যাচ্ছে না। আদনান ইলমার রুমের দরজার দিকে তাকায়, সেটা লক করা। আদনান ফুসকে তাকায়। কি হলো ইলমার? আদনানের ভাবনার মাঝে তৃপ্তি এবং দাদি আছেন সেখানে। দাদি কলে কথা বলছে ফাতিহার সাথে। তৃপ্তি টিভি অন করে কার্টুন লাগায়। আদনান কার্টুন দেখে বিরক্ত হয়ে বলে, তুই কি বাচ্চা নাকি? বুড়ো বয়সে এখনো কার্টুন দেখছিস? আরে ভাইয়া, কার্টুন দেখতে বয়স লাগে না। আদনান বিরক্তিতে উচ্চারণ করে। কিছুক্ষণ চুপ থেকে তৃপ্তিকে জিজ্ঞেস করে, মেলিচা কই রে? তৃপ্তি ইলমার রুমের দিকে তাকায়। সেটা লাগানো দেখে আদনানকে চোখ দিয়ে সেদিকে ইশারা করে। আদনান তাকায় না সেদিকে। একটু আগেও দেখেছে, এখন আমরা তাকাবে কেন? পরে দেখা যাবে তৃপ্তিও সন্দেহ করছে তাকে। ফরিদা পারভিন কল কেটে আদনানকে বলে, ফাতিহা, দোতলার একটা ফ্ল্যাটে উঠবো। কয়েকদিনের মধ্যে জিনিসপত্র আনা শুরু করব। আদনান জবাব দেয় না। তৃপ্তি বলে, হঠাৎ? কয়েক মাস ধরে বলছে এই বিল্ডিংয়ে চলে আসব। এখন তো দোতলায় একটা ফ্ল্যাট খালি। আদনান বিড়বিড় করে বলে, আপদ ঘাড়ে তুলছে, এছাড়া আর কি? এখন প্রতিদিন ওই ট্যাপলার নাটক দেখতে হবে। শালা আড়াই ব্যাটারি। আদনানের বিড়বিড় দেখে তৃপ্তি বলে, কিছু বলছো? না। আদনান স্থান ত্যাগ করে। তৃপ্তি দাদি মিলে গল্প শুরু করে। আদনান বেশ কয়েকবার লিভিং রুমে এসে সে ইলমার দেখা পায়নি একবারও। রুমের দরজা লাগানো। শেষমেশ বিরক্ত হয়ে আর আসেইনি। গোসল সেরে মসজিদে চলে যায় নামাজ পড়তে। ঈশিতা ছেলের পরিবর্তন দেখে খুশি। আদনান সত্যি 15 দিনের মাথায় কথাটা রেখেছে। এটা আদনান কিভাবে এত পরিবর্তন? তবে কি খোদা তাআলা তার মোনাজাত কবুল করেছেন? ঈশিতা ফরিদা পারভিনের কাছে এসে বলে, আম্মা, আদনান মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। দেখলাম ফজরের নামাজ পড়তেও মসজিদে গেছে। মাশাআল্লাহ, আমার নাতি। আমার ছেলে ভালো হয়ে যাবে আম্মা। হইব, একটু সময় লাগবো। ঈশিতার কথা সেরে গোসল করতে চলে যায়। তৃপ্তি নামাজ শেষ করে ইলমার রুমে আসে। দরজা নক করলে কোনো সাড়া পায় না। বার কয়েক নক করে, তাও রেসপন্স নেই। সেজন্য তৃপ্তি আর সাহস করে না। হয়তো ইলমা নামাজে আছে, সেই জন্য দরজা লক করা। ফাইজা টেবিলে খাবার রাখছে, মুখে মুখে বিড়বিড়ও করছে ইলমাকে নিয়ে। আদনান তখনও মসজিদ থেকে বাসায় এসেছে। এসেই ফাইজার বিড়বিড় করা বকাচকা কানে আসে। সেসবে তোয়াক্কা করে না। আদনান সোফায় হেলান দিয়ে বসে ফোনে স্ক্রল করে। ফাইজা আদনানের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। এই বাসায় কারোর কাছে ইলমাকে নিয়ে টু শব্দ করা যায় না, যাবেও না। সবাই ইলমার ভক্ত। একমাত্র আদনানের চোখে মুখে ইলমার জন্য বিরক্তি দেখতে পায় ফাইজা। আজকেও কি মনে করে ফাইজা আদনানের কাছেই বলে, তোমার চাচু আমার মা মরছে, চট্টগ্রামে গেছে। আপু তো একটা বাসায় রেখে গেছে না, 2টো দিনও আমার বাপের বাড়ি থাকেনি। এই আপুদের নাকি আবার বিপদ হবে, এমনকি আমাকেও নিয়েও যায়নি। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, জি চাচু, চট্টগ্রাম একটা আপদ রেখে বাসায় এসেছে শান্তিতে থাকার জন্য। তবে একটা জিনিস খারাপ করেছে, সেটা হলো আপনাকে চট্টগ্রাম থেকে আনতে চাইনি। চাচু আনতে গেলে নিশ্চয়ই পাবনার রাস্তায় গাড়িটা নিত। এখন ড্রাইভার ভুলভাল রাস্তায় গাড়ি চালিয়ে একটা আপদ বাসায় দিয়ে গেল। কত বড় মিস্টেক হলো বলুন তো? সারাক্ষণ এসব বাল বলে ঘ্যান ঘ্যান কীভাবে করেন আপনি? ফাইজার আগে ফুসি উঠে জবাব দেয়, বিয়াদব ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না, জানি না। তাতে আপনার কি সমস্যা শুনি? আদনানের তারা জবাব। ফাইজা বলে, তোমার চাচু আসুক আজকে। তাতে আমার বাল ছিঁড়া যাবে। এই অ্যাডভোকেট বালের দাপট আমার সাথে দেখাবেন না। হ্যাঁ, কত বড় বিয়াদব তুমি! ফাইজার কথায় আদনান তাচ্ছিলের হাসি টেনে বলে, জানি আমি বেয়াদব। সত্যিটা বললে এমনিতেও সবার গা চুলকায়। কিসের সত্যি? আমরা তোমার মা সমতুল্য হই। জি অবশ্যই আমি মানি। আপনি দুধের ধোয়া তুলসী পাতা, আমি একাই বিছুটি পাতা, তাই আমার কথা শুনলে সবার চুলকায়। ফাইজা কথা পারে না। বাকিরা তাদের কথা কাটাকাটির শেষে লিভিং রুমে আসে। ফাইজা কিছু বকার আগে আদনান সুর পাল্টে বলে, দাদি, এই মহিলা এত খারাপ কেন? আমাকে বলে তোমার চাচ্চু। এবার আমার কথা না শুনলে বিষ খাইয়ে মেরে দেব। আপদ একটা, ঘাট থেকে নামাচ্ছে না। মানে মেলিচাকে আপদ বলছে। এই নিয়ে তর্ক হয়েছে এতক্ষণ। চাচ্চুর মতো একজন অ্যাডভোকেটকে উনি সম্মান করছে না।
ফরিদা পারভিন রাগে দৃষ্টিতে ফাইজার দিকে তাকায়। ঈশিতাও রেগে ফুঁসে ওঠে। ফাইজা হতভম্ব হয়ে যায় আদনানের দিকে তাকাতে দেখে সে হাসছে। ফরিদা পারভিন চিৎকার করে বলে, তোমার সাহস তো কম না, আমার ছেলেকে বিষ খাওয়াইয়া মারার কথা বলছো। আজকে আনা নাসুক, তুমি বেশি বার বাড়ছো। আমার জেরা তোমার বাপের টাকায় চলে না খায়? যে তুমি ওকে আপদ কইলা, সে তার নিজের বাপের টাকায় চলে। তোমাকে না বলছে এসব নিয়ে কথা তুলতে না? চিৎকার চেঁচামেচি শুনে ইলমাও আসে। আদনান ইলমাকে এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নেয়। ঈশিতা তখন ফাইজাকে বলে, তোমায় ভালো ভেবেছিলাম ফাইজা, দিন দিন আমার ভাবনায় বুড়ো আঙ্গুল দেখাচ্ছ। আজকে ইনানকে বিষ খাইয়ে মারার কথা বলছো, কালকে তো আমাদেরকে বিষ খাওয়ানোর প্ল্যান করবে। ঈশিতার কথা শুনে ইলমার রাগ হয়। ফাইজার কত বড় সাহস ভেবে অবাক হয় ইলমা। এক নজর ফাইজার দিকে তাকিয়ে বলে, আমার বাবাকে নিয়ে যে এসব পরিকল্পনা করবে, কসম খোদার আমি নিজেই তার খাবারে বিষ মেশাবো। ইলমার কথায় আদনান ঠোক গিলে। ফাইজা তো এসব কিছু বলেনি, বলেছে আদনান। তাহলে কি ইলমা আদনানের খাবারে বিষ মিশাবে? আদনান চিন্তায় পড়ে গেছে। সে যে ভেজাল লাগালো, এটার আগুন কয়দিন জলে খেয়ে জানে। ফাইজা বুঝুক আদনান কি, কত থানে কত চাল, সেটাও টের পাক। তার মেলিচাকে আপদ বলার মানেটাও বুঝুক। তাদের ঝগড়ার মাঝে আদনান বলে, ক্ষুধা লাগছে, ঝগড়া শুনলে তো আর পেট ভরবে না। বাকিরা থামে। সবাই দুপুরে খাবার খেতে বসে। খাবার টেবিলে আর টু শব্দও হয়নি। এবার চুপচাপ খেয়ে রুমে চলে যায়। ফাইজাও কোনো রকমে খেয়ে রুমে চলে যায়। ঈশিতা, তৃপ্তি এবং ফরিদা পারভিন মিলে টেবিল গোছায়। আদনান ইলমার সক্রিয়তা দেখে বিরক্ত হয়। হঠাৎ মিলিচার হলোটা কি? ভার্সিটি থেকে বাসায় এসেছে আবরণ। খুব গরম লাগছে তার, সেই জন্য লিভিংয়ের রুমের সোফায় বসে হাঁক ছেড়ে ডাকে রাহেলার নাম ধরে। বার কয়েক ডাকার পরেও রাহেলার সারা শব্দ পায় না। আবরণ বিরক্তিতে চ উচ্চারণ করে আবারও চেঁচিয়ে ডাকে, আম্মু পানি নিয়ে আসো। তখনই সাহেলা রহমান ফ্রিজে ঠান্ডা পানির বোতলে হাতে নিয়ে আসেন। আবরণের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলেন, রাহেলা তো আর আসবে না, অন্যত্রে কাজ নিয়েছে। আবরণ পানিতে চুমুক দিয়ে থামে। মূর্তি টনক নড়ে তার জিজ্ঞেস করে, এখানে কাজ ছেড়ে দেওয়ার কারণ কি? ওর বাসা থেকে নাকি দূরে, এখন যেখানে কাজ পেয়েছে সেটা ধারে কাছের। আবরণ কিছু বলে না। তার মানে রাহেলা কিছু না বলে সরে গেছে। গুড। আবরণের জন্য এখন জ্যাবিন আছে। যখন যেই মুহূর্তে খুশি সেই মুহূর্তে দুজন দেখা করে, রাতে ক্লাবে যায়, মদ গিলে ইন্টিমেন্ট হয়। এভাবে চলছে দুজনের অবৈধ মেলামেশা। ইনান শেখ বাসা এসে ফ্রেশ হয়। মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেতে বসেছে। ফরিদা পারভিন আদনানের বলা কথাটা তোলেন। ফাইজা ইলমাকে আপদ বলেছে, সাথে তাকে বিষ খাইয়ে মারার কথাও বলেছে। মায়ের থেকে এরকম একটা কথা শুনে ইনান শেখ বিস্ময় প্রকাশ না করে থাকতেই পারেনি। চোখের মুখের রং পরিবর্তন হয়। চুপচাপ ইজাজকে ডাকে। ইজাজ আসতে ইনান শেখ আদেশ করেন, তোমার আম্মুকে ডেকে আনো। ইজাজ মাথা নাড়ায়, চলে যায় ফাইজাকে ডাকার জন্য। তখন সবাই এক এক করে লিভিং রুমে হাজির হয়। শুধু ইলমা আসেনি। আদনান সবার শেষে এসেছে। কথার আওয়াজে বুঝেছে গন্ডগোল একটা বাজবে। নিশ্চয়ই ওই হিটলার ইনান শেখ তার বউ রিনা খান ওরফে ফাইজাকে বকবে বা চর মারবে। আদনান কেন সেটা মিস করে দিবে? এত কষ্ট করে এত সুন্দর ড্রামা ক্রিয়েট করে দিল, শেষে যদি মজাই না পায় তাহলে ব্যাপারটা হলো নাকি? আদনান সোফায় বসে বাকিদের দিকে তাকায়। ইলমাকে কোথাও দেখেনি। আদনান বিরক্ত হয় প্রচুর। হুট করে ইলমা নিজেকে আড়ালে রেখেছে কেন? কি হয়েছে তার? ফাইজাকে আসতে দেখে ইনান শেখ জিজ্ঞেস করেন, তুমি নাকি ইলমাকে আপদ বলেছো? ফাইজা চুপ। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। আদনান মিটিমিটি হাসছে। সেই হাসি ফাইজার চোখ এড়ায়নি। তখন ইনান শেখ পুনরায় বলে, ফাইজা আমাকে বিষ খাইয়ে মারতে চাও? আমি এরকম কিছু বলিনি। জবাব দেয়। তখন ফরিদা পারভিন মাথায় হাত দিয়ে বলেন, কত বড় মিথ্যা কথা, কেমনে কও তুমি? আর কত রূপ দেখানো বাকি আছে তোমার? আদনানকে জিজ্ঞাসা করুন, আমি বিষ খাওয়ানোর কথা বলিনি। তখন আদনান বিরক্তি মাখা কণ্ঠে জবাব দেয়, খোদার গজব পড়বে যে আমার উপর দোষ চাপাতে চায়। আদনানের কথা ইনান শেখ বিরক্ত হয়। ফাইজা চেতে উঠে জবাব দেয়, ফাইজা বেয়াদব ছেলে, তুমি তো বানিয়ে কথাগুলো বলছো। আমার কি ঠেকা পড়েছে এসব বানিয়ে বলার? আমার এত সময় আছে নাকি? কিছু বলতে যাবে তখন ইনান শেখ থমকে বলে ওঠেন, আর কোনো কথা বলবে না তুমি, টক্সিক মহিলা। আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার বউ। আমি এসব বলিনি। ইলমাকে তোমার আপদ মনে হয়? ও আমার মেয়ে।
তুমি আরো মিথ্যা বানাও, ঝগড়া করো, তবে ইলমার জন্য আমার মনে যে ভালোবাসা সেটা এক ফোঁটাও কমাতে পারবে না। আমার মেয়ে, আমার গর্ব, আমার অহংকার। ফাইজা চেঁচিয়ে বলে। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার জন্য তোমার মনের টান ভালোবাসা যেটা আমার ছেলে বা আমার জন্য নেই। ও তোমার গর্ব না। বেশি অহংকার করো না। ওই মেয়েই তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে। আমার কথা মিলিয়ে নিও তুমি। ফাইজা, চিৎকার করে বলে ইনান শেখ। বাকিরা চুপ। তারেক মাহমুদ কি বলবেন খুঁজে পাচ্ছে না। যতই বলুক তাদের মধ্যকার ঝামেলা শেষ হবে না কোনোদিন। যত কিছু হোক ঘুরে ফিরে ইলমার ঘাড়ে দোষ আসবেই। ফাইজা ইলমাকে দু চোখে সহ্য করতে পারে না, অথচ সব জেনেই বিয়ে করেছে। সময়ের সাথে সাথে ইলমা তার চক্ষুশূল হয়ে গেছে। ভাগ্যিস তার দাদি আছে, বাকিরাও তাকে আদর যত্ন করে। বিশেষত ইনান শেখের সক্রিয়তা, টান, মায়া, ভালোবাসার যত্নের কারণে ইলমা মায়ের অভাব তেমন বুঝে না। ফাইজা যা করে যদি বাকিরাও ওরকম হতো তাহলে ইলমা আর ইলমা থাকতো না, অনেকটাই ভেঙে যেত। কিন্তু সবার ভাগ্য তো আর ইলমার মতো হয় না। যাদের সৎমা আছে তারাই জানে বাস্তবতা কি, যার একাংশ ইলমা উপলব্ধি করে মাঝে মধ্যে। ইনান শেখের চিৎকারের রুমে জুড়ে নীরবতা নেমেছে। ফাইজা চোখ মুখ শক্ত করে স্থান ত্যাগ করে। ইনান শেখ সোজা ইলমার রুমের দিকে যায়। দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করে। রুমের কোথাও ইলমার অস্তিত্ব নেই। ইনান শেখ ব্যালকনিতে যায়। অন্ধকার ব্যালকনিতে চাঁদের আলো এসে পড়েছে। সেখানে আনমনা হয়ে দাঁড়ানো ইলমা। বাবার অস্তিত্ব খানিক টের পেতে ঘাড় ফিরে তাকায়। ইনান শেখ ব্যালকনির লাইট অন করে। ইলমা নিজের মন খারাপ লুকাতে মৃদু হাসার চেষ্টা করে। ইনান শেখ মেয়ের চোখের দিকে তাকায়, বেশ শীতল কঞ্চে বলে, নাস্তা খেতে আসো। তোমাকে প্রয়োজন ছাড়া রুমে থেকে বের হতে না করেছি, তাই বলে খাবার সময়ও রুমে বসে থাকবে? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ইনান শেখ মেয়ের কথায় জবাব দেন না, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, চলো নাস্তা করবে, বাবাও নাস্তা করেনি এখনো। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ ইলমার কাঁধে হাত রেখে নিজের সাথে জড়িয়ে নেন। মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ইনান শেখ এবং ইলমাকে একসাথে আসতে দেখে আদনান ফ্রিকুচকে তাকায়। বাকিরা ইলমার দিকে তাকিয়ে আছে। তখন তৃপ্তি ইলমাকে বলে, তোর কি হয়েছে বলতো? রুম থেকে বেরোচ্ছিস না কেন? তৃপ্তির কথায় ইলমা ইনান শেখের দিকে তাকায়। আদনান নিজেও ইলমার দৃষ্টি অনুসরণ করে ইনান শেখের দিকে তাকায়। কিছু একটা আন্দাজ করছে আদনান, তবে টু শব্দও করেনি। সবাই চুপচাপ নাস্তা সেরে উঠে ইলমা, তৃপ্তি নিজেদের রুমে চলে গেছে পড়ার জন্য। আদনান নিজেও উঠে যায় রুমে। আদনান রুমে এসে ফোনটা হাতে নেয়। ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। কি ও প্রেমিক নারী, ব্রেকআপ হয়েছে নাকি? ইলমা মেসেজ সিন করে, নাকমুখ কুচকায়। আদনানটা আর ভালো হলো না। ইলমা সেন্টি খাওয়া ইমোজি দিয়ে বলে, উল্টাপাল্টা না বললে হয় না? না, আমাকে আর মেসেজ দিবে না। দিব না। তুই কে শুনি? তোকে মেসেজ না দিলে আমার কিচ্ছু হবে না। ঠিক আছে। কি? আদনান পুনরায় রিপ্লাই করে। ইলমা বিরক্ত হয়। তার মনে হচ্ছে আদনান কথা বাড়াচ্ছে। ইলমা রিপ্লাই করে, আমাকে মেসেজ দিও না, থ্যাংক। আদনান রিপ্লাই করেনি। ইলমা ফোন রেখে পড়ায় মনোযোগ দেয়। কেটে যায় 5 দিন। আজকে ইলমা রেজাল্ট দিবে, সেই জন্য সকাল সকাল তৈরি হয়ে নাস্তা খেতে বসে। ইলমা আসার পেছন দিয়ে আদনানও এসেছে নাস্তা খেতে। গত 5 দিনে খাবার খাওয়ার সময় ব্যতীত ইলমাকে লিভিং রুমে দেখা যায়নি। আদনানের আশেপাশে আসা তো দূরে থাক, হুট করে ইলমা নিজেকে এভাবে গুটিয়ে নেওয়া সবার চোখে পড়েছে। যদিও কেউ কিছু জিজ্ঞেস করেনি। ইনান শেখের মেয়ে, তার কথাই শুনবে। নিশ্চয় ইনান শেখ যা সিদ্ধান্ত নিয়েছে ইলমার ভালোর জন্যে। আদনানও বিরক্ত ইলমার প্রতি, সেই জন্য আগ বাড়িয়ে কথা বলেনি। এমন একটা ভাব নিয়ে থাকে যেন ইলমার ছায়াও সে দেখতে পায় না। এদিকে ইলমা নিজের মতো থাকে। ফাইজার সাথে ইনান শেখ কথা বলে না, তাদের মাঝে বেশ দূরত্ব। শুধু ইনান শেখ না, বাসার কেউই ফাইজার সাথে কথা বলে না। আদনান ইলমা আজকে ভুলবশত পাশাপাশি চেয়ারে বসেছে। বলা যায় এই চেয়ারটাই খালি পেয়েছে আদনান। ইনান শেখ দুজনকে পাশাপাশি দেখে আর চোখে নজর রাখে, যদিও দুজনের কেউই কারোর দিকে তাকায়নি। দুজনে নাস্তা খায় নিজেদের মতো, তবে একটা গ্লাস নিয়ে দুজনে টানাটানি করে। ইলমা যখন গ্লাসটা ধরে ঠিক তখনই আদনানও ধরে। ইলমা গ্লাসটা নিজের দিকে টানে, আদনানও নিজের দিকে টানে। একসময় আদনান নিজেই গ্লাসটা ছেড়ে দেয়। ইলমা গ্লাস নিয়ে পানি পান করে। ইনান শেখ আদনানের দিকে অন্য একটা গ্লাস এগিয়ে দেয়। নাস্তা শেষ করে তারেক মাহমুদ বলে, ইননের জায়গার টাকা দেওয়ার হয়ে গেছে, অল্প কিছু দেওয়া বাকি আছে, রেজিস্টারও করা হয়ে গেছে, বাকি কিছু কাজ বাকি আছে। তারেক মাহমুদের কথায় বাকিরা খুশি হয়। তারেক মাহমুদ নতুন একটি প্রপার্টি কিনেছেন, সেটাও রায়হান আজাদের প্রপার্টি, যেটার উপর এমপি নজর দিয়ে রেখেছে। সেই জন্য তারেক মাহমুদের কাছে বিক্রি করে ঝামেলা ঘাট থেকে সরিয়ে নিতে চায় রায়হান আজাদ। শুধুমাত্র প্রপার্টির জন্য না,
নানান হুমকি তামকি শুনতে হয়েছে। সেই জন্য রিয়ানা আর ভার্সিটি যাওয়া বন্ধ, বাসাও পাল্টে নিয়েছে তারা। ইনান শেখ জবাব দেয়, প্রপার্টি এটার জন্য জহির আহমেদ পিছু লেগে আছে। তুমি এটা নিতে গেলে কেন? জায়গাটা ভালো, জহির তো বিভিন্ন জায়গা নিচ্ছে, বাকিরা কি কিনবে না নাকি? না, এমপির লোকজন গিয়ে হুমকি ধুমকি দেয়, ওনার মেয়ে আছে যদি ক্ষতি করে দেয়। আইন কি মারা গেছে? তারেক মাহমুদের কথা ইনান শেখ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এদেশের আবার আইন, বিভিন্ন কেস দেখি তো। এদেশে তো ধর্ষকের পক্ষের উকিল পাওয়া যায়, জাস্টিস একদম জঘন্য। আদনান নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। ইনান শেখ ইলমার কাছে আসে, মেয়েকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেন, বেস্ট অফ লাক মা। ইলমা জবাব দেয়, থ্যাংক ইউ বাবা। আদনান বাবা মেয়ের ভালোবাসা দেখে মুখ পাকায়। তারেক মাহমুদ তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দেয়। রেজাল্টের জন্য শুভকামনা জানায় দুজনকে। দুই ভাই বেরিয়ে যেতেই ইলমা তৃপ্তি একসাথে বেরিয়ে যায় বাসা থেকে। তাদের পেছন দিয়ে আদনান বাইকের চাবি নিয়ে আসে। গ্যারেজ থেকে বাইক বের করে গার্ডেনে আসে। ইলমা তৃপ্তি গেটের সামনে দাঁড়ানো, তৃপ্তি সাইডে দাঁড়ানো, ইলমা মাঝামাঝি দাঁড়ানো, তবে তার সেসবে হুঁশ নেই। আদনান বাইক থামিয়ে ইলমাকে থমকে বলে, সদরঘাটের কোন প্রেমিকের কাছে মনে রেখে এসেছিস? রাস্তায় কিভাবে দাঁড়াতে হয় জানিস না? ইলমা জবাব না দিয়ে আদনানের দিকে তাকায়। ইলমার চোখে চোখ রাখতে মুহূর্তে আদনানের কঠোর ভাব মিলিয়ে যায়। ইলমা কোনো জবাব না দিয়ে তৃপ্তির পাশে গিয়ে দাঁড়ায়। তখন আদনান তৃপ্তিকে বলে, কোন ছেলে রেজাল্ট জিজ্ঞেস করলে বলবি না? আদনানের কথায় ইলমা বিরক্ত হয়, বিড়বিড় করে বলে, শুরু হয়ে গেছে জ্ঞান দেয়া। তৃপ্তি জবাব দেয়, বলবো না, এত প্যারা দিও না, পারলে নিজে মেয়েদের থেকে দূরে থাকো। আমার দূরে থাকা লাগে নাকি? তারাই দূরে চলে যায়। কথাটা বলে আদনান চলে যায়। ইলমা আদনানে যাওয়ার দিকে তাকিয়ে রয়। রিক্সা পেতে দুজনেই উঠে বসে রওনা হয় কলেজের উদ্দেশ্যে। আবরণ তার দলবল নিয়ে রায়হান আজাদের বাসায় এসেছে। কলিং বেল চাপতে কোনো রেসপন্স পায় না। বার কয়েক চাপার পর দরজা খুলে রায়হান আজাদ নিচে। আবরণকে দেখে বিরক্ত হন তিনি। আবরণ রায়হান আজাদকে দেখে তাচ্ছিলের সুরে বলে, শেষ বয়সে বুড়ি নিয়ে শান্তিতে থাকতে মন চাইনি তোর? বেয়াদব ছেলে, ভদ্রভাবে কথা বলো। এটা ভদ্রলোকের বাসা, কোনো গরুর বাসা না। রাখ আমার ভদ্রলোক। ওই চেয়ারম্যানকে কেন প্রপার্টি দিলি? সেটা কি বেশি টাকা দিয়েছে তোকে? কত দিয়েছে? 2 কোটি? 2 কোটি? 5 কোটি? সেটা তোমার জানতে হবে না। অযথা আমাকে বিরক্ত করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তোর আইন তোর কাছে রাখ, তোর মেয়েকে সাবধানে রাখিস। তারপরে আবরণ চলে আসে বাসা থেকে। রায়হান আজাদ দরজা লক করে ভেতরে যায়। তখন তার ওয়াইফ ভদ্রমহিলা নওশিন আসে। রায়হান আজাদ সোফায় বসতে বসতে বলেন, তোমার ভাইকে বলো একটা ফ্ল্যাট খালি করে দিতে, আমরা সেখানে উঠব। কয়েকদিন আগে মাত্র বাসা চেঞ্জ করলাম, এভাবে কয়েকদিন। তুমি বেশি কথা বলো না তো। রিয়ানকে বলে দাও বাইরে যাতে না যায়। ও তো ভার্সিটিও যায় না। শপে গিয়ে বোরকা কিনে আনবে, দুজনে বোরকা পরে চলাফেরা করবে। বেশি জরুরি না হলে বাসা থেকে বেরোবে না, বাকি আমি দেখছি। তারেক মাহমুদকে এই বিষয়ে জানাও, ওনার ভাই তো একজন অ্যাডভোকেট। এদেশের আইন ভালো না, এসব অ্যাডভোকেট পুলিশ থানা কিছুই করতে পারবে না, সবই টাকার কাছে বিক্রি হয়। নওশিন আজাদ কথা বাড়ায় না। রায়হান আজাদ চিন্তিত হয়ে পড়েছেন। এই প্রপার্টি না জানি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ইলমার টেস্টের রেজাল্ট দিয়েছে, সে ফার্স্ট হয়েছে। নিজের রেজাল্ট শোনার পর ইলমা ভীষণ খুশি। তার কারণ সে ফার্স্ট হয়েছে সেই জন্য না, তার বাবা যে খুশি হবে সেই জন্য। ইলমা পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, সেটা ছোটবেলা থেকে। তার উপর ইনান শেখ ভালো গাইডলাইন দেন, সেই জন্য এখনও টিকে আছে। শুধু মেধাবী হলেই হয় না, ভালো গাইডলাইনও প্রয়োজন হয়, না হলে অতিরিক্ত ভালো স্টুডেন্টরাও ছড়ে যায়। এরকম চিত্র চারিদিকে অহরহ। তৃপ্তি তার গ্রুপে সেকেন্ড হয়েছে। 2 বোন কলেজের কাজ শেষ করে ফ্রেন্ডদের সাথে বাজারে আসে। একটা রেস্টুরেন্টে যায় তারা। সাথে আছে প্রীতি, মাহিম এবং রিহান। তারা সবাই পাশ করেছে। তাদের পড়াশোনাও ওই চলে টাইপের, অতটা মনোযোগীও না, কারণ তারা প্রেম নিয়ে সময় কাটায় বেশিরভাগ। যেহেতু ইলমা ফার্স্ট হয়েছে সেই জন্য সবাই জেকে বসে ট্রিট দেওয়ার জন্য। ইলমা আর কি বন্ধুমহল আবদার করেছে, না করতে তো পারবে না। তারা পিৎজা অর্ডার দিয়েছে, যেহেতু আসতে একটু সময় লাগবে সেই জন্য সবাই গল্প গুজবে মেতেছে। তৃপ্তি ফোন স্ক্রল করেছে। ইলমা প্রীতির সাথে কথা বলে ব্যস্ত। রিহান, মাহিমও ফোনে ব্যস্ত। তৃপ্তি ফোন হাতে ওয়াশরুমে দিকে গেছে।
ইলমার চারপাশে হুঁশ নেই। সে কথা বলায় এতটাই ব্যস্ত যে আদনান যে তার ফ্রেন্ড নির্মাণের সাথে এই রেস্টুরেন্টে এসেছে সে জানেই না। আদনান এসেছে এই পথ দিয়ে যাচ্ছিল, নির্মাণের কথায় চলে এসেছে খাবার খেতে, কিন্তু এসে যে ইলমাকে আবারও তার ছেলে ফ্রেন্ডদের সাথে দেখবে ভাবতে পারেনি আদনান। দূর থেকে ইলমাকে দেখে মাথার রক্তই উঠে যায় তার। তারা কেউই প্রাইভেট স্পেসে বসেনি, সবাই সামনে সোফায় বসেছে। আদনান এগিয়ে যায় ইলমার দিকে। ইলমা একসময় আদনানের উপস্থিতিতে হকচকিয়ে যায়, আশেপাশে তাকে তৃপ্তিকে খোঁজে, সে নেই। মুহূর্তে ইলমার চল শক্ত করে নেয়। এক্ষুনি আদনান তার মেজাজের 12টাই বাজাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাই হলো আদনান অতিরিক্ত রুক্ষ গলায় ইলমাকে শাসিয়ে বলে, কলেজের নাম করে ছেলেদের সাথে রেস্টুরেন্টে খেতে আসা, তোর বাপ জানে তো এসব খবর? ইলমা বিরক্ত হয়ে জবাব দেয়, বাবা সবই জানি। এছাড়া আমি ছেলে ফ্রেন্ডদের সাথে আছি না কার সাথে আছি, তোমার এত সমস্যা কিসের? এই তুই আমাকে প্রশ্ন করছিস? বেয়াদব হচ্ছিস দিন দিন। ছেলেদের সাথে কিসের চলাফেরা? ওরা আমার ভালো বন্ধু। আর তুমি নিজেই দেখো না, নিজের তো মেয়ে ফ্রেন্ডের অভাব নেই, আমারটা নিয়ে এত সমস্যা কিসের? এই মেলিচা চোপ, মুখ সামলে কথা বলবি। তোর মুখ তুই সামলে রাখ। ওতে তুই তুকারি শুরু হয়ে যায়। আদনান চল শক্ত করে বলে, বেশি বেড়েছিস তুই। ইলমা মুখ ঝামটি মেরে বলে, নিজের ভুল দেখার বেলায় সবাই অন্ধ, কিন্তু অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। তোর থেকে এখন আমার ঠিক ভুল আয়ত্ত করতে হবে। প্রয়োজন হলে অবশ্যই। এমনিতে তোর মাথায় ঘিলু নাই, ব্রেন সেটাও হাঁটুতে। যেখানেই দেখে মেলিচা মেলিচা, একদম মেলিচা মেলিচা করবি না, তোকে দেখলেই আমার রাগ হয়। কয়টা মানুষ তোকে ভালো বলে শুনি? তোর মুখে নিজের নামের উচ্চারণ শুনলেও রাগ হয়। ইলমার করা অপমানে আদনান জবাব দিতে গেলে নির্মাণ তাকে টেনে নেয়, বলে, আর ঝগড়া করিস না প্লিজ, ও তোকে অপমান করেছে। কথাটা বলে আদনানকে টেনে সামনে নেয়। আদনান শুধু ইলমার দিকে এক নজর তাকিয়েছিল। আদনানের এরকম চাহনি ইলমাকে অস্বস্তিতে ফেলে। কিরকম অস্বস্তি সেটা হলো, বেশি অপমান করা হয়েছে বলে মনে হলো ইলমার। নিজের মাঝে খারাপ লাগা কাজ করছে। সে শুনেছে আদনান সেদিন তার হাত ধরে মসজিদে যাওয়ার পর থেকে নিয়মিত নামাজ আদায় করছে, সে তো ভালো হচ্ছে। তাহলে ইলমার এসব বলা উচিত হয়নি। মুহূর্তে মন খারাপ হয়ে যায় ইলমার। আদনানের শাসনে বারণে না, আদনানকে নিজের করা অপমানের জন্যই তার মন পুড়ছে। ইলমা সহসা কারোর সাথে রুড বিহেভ করে না, আর করলে সেটার জন্য জঘন্য টাইপের হয়, আর করলেও সেটা জঘন্য টাইপের হয়। কিন্তু এসব মায়া মনে জন্ম দেওয়া মানে সর্বনাশ। কঠিন বাক্য শুনিয়ে দূর সরিয়ে দেওয়াটাই উত্তম। এমনিতে আদনানের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, সেটা হোক 1000 মাইলের কিংবা আকাশ পাতাল টাইপের। কিন্তু ঘুরে ফিরে তাকে সে আদনানের মুখোমুখি হতে হয়। ইলমা খাওয়ায় মনোযোগ দিতে পারেনি। তৃপ্তি লুকিয়ে এসেছে ওয়াশরুম কর্নার থেকে। এতক্ষণ তাদের ঝগড়া দেখে চুপসে গেছে বেচারি। এসে ইলমাকে বলে, আয় চলে যাই। ইলমা কিছুক্ষণ দম নিয়ে বলে, চল। ইলমা বিলটা রেখে উঠে দাঁড়ায়। বাকিরা তাকিয়ে আছে। মাহিম বলে, ঝগড়া তো হয়েছে, নাকে চলে যাবি? আসবো আবার। তাদের কথার মাঝে তৃপ্তি পিৎজার স্লাইস মুখে নেয়। ইলমা বাকিদের থেকে বিদায় নিয়ে তৃপ্তির হাত ধরে হাঁটা ধরে। তৃপ্তির হাতে আনা স্লাইস খাচ্ছে আর হাঁটছে। ইলমার দিকে এক বাইট এগিয়ে দিতে ইলমা তা প্রত্যাখ্যান করে। দুজনেই রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রেস্টুরেন্টে বসে আছে আদনান এবং নির্মাণ। আদনানের মন পড়ছে ভীষণ। একে তো তার প্রেমিক নারী ছেলেদের সাথে রেস্টুরেন্টে এসেছে, তার উপর তাকে জঘন্য অপমান করেছে। ইলমা যে তার থেকে দূরে সরে যাচ্ছে সেটা স্পষ্ট। দূরত্ব চাইছে সেটাও তার কথার ভাঁজে সুস্পষ্ট ফুটে উঠেছে। আদনান ধৈর্যহারা হয়ে পড়ে। ইলমার জীবনে বিশেষ কেউ আসেনি তো। ইনান শেখের মেয়ে প্রেম করবে এটা অবিশ্বাস্য। বাবা যদি বলে, মা ইলমা তুমি ছাদ থেকে ঝাঁপ দাও, ইলমা হয়তো তাই করবে। সেখানে প্রেম করার তো প্রশ্নই আসে না। কিন্তু ইনান শেখকে বিশ্বাস করে না আদনান। চুপ করে আছে মানে কি সিদ্ধান্ত নিয়ে আদনানকে হার্ট অ্যাটাক করিয়ে দেয় কে জানে। হুট করেই ছেলে একটা এনে বলবে ইলমার বিয়ে ঠিক, তখন চাইলে আদনান কিছু করতে পারবে না। এখনও না, কারণ আদনান পুরোপুরি ঠিক হয়নি। এখনও খারাপ শব্দটা তার সাথে যায়। নারীর সঙ্গ ছেড়েছে, সিগারেট ছেড়েছে, ক্লাবে যাওয়া ছেড়েছে, সবই ইলমার জন্য। কিন্তু দিন শেষে যদি ইলমাই তারই না হয়। নির্মাণে অর্ডার করা খাবার আসতে আদনানের ধ্যান ভাঙে। ভীষণ গভীর দেখালো তার মুখখানা। নির্মাণ প্রশ্ন করে সাহস পায় না। দুজনেই খেয়ে উঠে পড়ে। নির্মাণ বিল পে করে আদনানের পেছনে দিয়ে বাইরে আসে। দুজনেই বাইকে চড়ে বসে। রওনা হয় নিজেদের গন্তব্যে।
ফাতিহার জিনিসপত্র আনা হচ্ছে লোক দিয়ে। ফ্ল্যাট একটা তার জন্যই রাখা। এদিকে তার ছেলে ফারিস মাহমুদ এই বিল্ডিংয়ে আসতে রাজি না।